নির্বাচনকে সামনে রেখে রাজনীতির কেন্দ্রবিন্দুতে তরুণ ভোটাররা। কর্মসংস্থান, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন অগ্রাধিকার পাচ্ছে দলগুলোর ইশতেহারে। ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবে না বাংলাদেশ, মন্তব্য উপদেষ্টা আসিফ নজরুলের। কক্সবাজারের উখিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 4.5 শতাধিক রোহিঙ্গা বসতঘর পুড়ে ছাই। খোলা আকাশের নিচে রোহিঙ্গাদের মানবেতর জীবনযাপন। বাকযুদ্ধ নয়, ডেনমার্কের উপর নতুন করে চাপ সৃষ্টি করতে গ্রিনল্যান্ডে এবার সামরিক প্লেন পাঠালেন ট্রাম্প। এবং ইব্রাহিম রাসুলের জুটি আর ফিল্ডিং ব্যর্থতায় প্রথম টি-20তে আফগানিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের হার। দুপুর 3টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তরুণ ভোটাররা। ভোটের সমীকরণ বদলে দেওয়ার সম্ভাবনাময় এই বিশাল জনগোষ্ঠীর মন জিততে কর্মসংস্থান, শিক্ষা ও দক্ষতা উন্নয়নকে ইশতেহারের শীর্ষ অগ্রাধিকার দিচ্ছে রাজনৈতিক দলগুলো। প্রায় 4.5 কোটি তরুণ ভোটারকে ঘিরে তাই প্রতিশ্রুতি, পরিকল্পনা এবং রাজনৈতিক বয়ান সবে আবর্তিত হচ্ছে তরুণদের প্রত্যাশাকে কেন্দ্র করে। সাইফুল হক মিঠুর পাঠানো তথ্যে বিস্তারিত জাগো টেস্ট রিপোর্টে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটের সমীকরণ বদলে দিতে পারে দেশের তরুণ ভোটাররা। বিপুল এই গোষ্ঠীর মন জয় করতে নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থান, শিক্ষা ও দক্ষতা উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে রাজনৈতিক দলগুলো। নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমানে 18 থেকে 33 বছর বয়সী ভোটারের সংখ্যা প্রায় 4.5 কোটি। এই বিশাল জনগোষ্ঠী শুধু সংখ্যায় নন, রাজনৈতিক সচেতনতা ও ডিজিটাল সক্ষমতার দিক থেকেও আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। মধ্যবয়সী ভোটারদের সংখ্যা উল্লেখযোগ্য, তবে সংখ্যাগত ও মনস্তাত্ত্বিক প্রভাবের দিক থেকে তরুণ ভোটারদের গুরুত্ব সবচেয়ে বেশি। আর তাই তরুণদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশাই হয়ে উঠছে নির্বাচনী প্রতিযোগিতার মূল কেন্দ্রবিন্দু। তরুণদের মন জয় করতে কর্মসংস্থান, বেকার ভাতা সহ নানা আকর্ষণীয় প্রতিশ্রুতি থাকছে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে। এক্ষেত্রে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন জায়গায় গুরুত্ব দিচ্ছে। কর্মসংস্থানে গুরুত্ব বিএনপির, জামায়াতের দৃষ্টি বাস্তবমুখী কর্মসংস্থানে, আর এনসিপির লক্ষ্য তরুণদের হাত ধরে রাষ্ট্র পুনর্গঠন। এছাড়াও কর্মসংস্থান ও বিকেন্দ্রীকরণে মনোযোগ জাতীয় পার্টির। যুক্তরাজ্যের আদলে বাংলাদেশ ক্রিয়েটিভ ইকোনমি গড়ে তোলার পরিকল্পনা এবং ক্ষমতায় গেলে প্রথম 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার ও স্থান পাচ্ছে বিএনপির ইশতেহারে। এছাড়া শিক্ষা খাতে বাজেট বাড়ানো, স্কুল পর্যায় থেকে ব্যবহারিক ও কারিগরি শিক্ষা চালুর পরিকল্পনা করছে বিএনপি। অন্যদিকে জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী ইশতেহারে তরুণদের জন্য নৈতিক শিক্ষা, কর্মসংস্থান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা ও উদ্যোক্তা উন্নয়নকে গুরুত্ব দিয়েছে। কর্মসংস্থানের ক্ষেত্রে তরুণদের শুধু চাকরি প্রার্থী হিসেবে নয়, উদ্যোক্তা হিসেবেও গড়ে তোলার পরিকল্পনা দলটির। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের হাত ধরে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি তাদের ইশতেহারে তরুণদের রেখেছে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে। দলটির 24 দফা ঘোষণার বড় অংশই তরুণদের ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামোর সঙ্গে সরাসরি সম্পৃক্ত। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার, বিচার ব্যবস্থা ঢেলে সাজানো এবং প্রশাসনকে সেবামুখী করার মাধ্যমে তরুণদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে চায় দলটি। ইশতেহারকে স্বাক্ষরিত দলিল উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেন, এর মাধ্যমে রাজনৈতিক দলগুলো জনগণের কাছে তাদের মতামত ও অঙ্গীকার ব্যক্ত করে। এখানে তাদের মতামতগুলো সুনির্দিষ্ট থাকা দরকার এবং অঙ্গীকারগুলো বাস্তবায়ন হওয়া বাধ্যতামূলক। নিউজ ডেস্ক, জাগো নিউজ। তরুণ ভোটারদের জন্য ইশতেহারে কি কি থাকছে এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের স্টাফ রিপোর্টার সাইফুল হক মিঠু। সাইফুল, স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। এই বিপুল সংখ্যক তরুণ ভোটারদের জন্য রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে অনেক কিছু যুক্ত করেছে, তো এটি তাদের ভোটে কি প্রভাব ফেলতে পারে এবং এটি দীর্ঘমেয়াদের রাজনৈতিক সংস্কৃতিতে কি পরিবর্তন আনতে পারে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং আগামীকালকে
প্রতীক বরাদ্দর পর আগামী পরশুদিন অথবা 22 জানুয়ারি থেকে প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করতে পারবেন। এবং আপনি জানেন যে এইবার ভোটের একটি বিশাল জনগোষ্ঠী তরুণ 18 থেকে 33 বছর যাদের বয়স, তাদের সংখ্যা প্রায় 4.5 কোটিরও বেশি। এবং সেই তরুণ জনগোষ্ঠীকে আসলে লক্ষ্য করে বা নির্ধারণ করে কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহার প্রকাশ করেছে। এবং এই ইশতেহারগুলো আসলে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার যে তারা ক্ষমতায় যদি আসে তাহলে তারা কি করবে সেই আসলে পরিকল্পনা। এবং আমরা রিপোর্টেও দেখেছি যে তরুণ ভোটারদের কাছে তারা প্রতিশ্রুতি দিয়েছে কর্মসংস্থানের। আপনি জানেন যে বড় একটি সমস্যা বাংলাদেশে কর্মসংস্থান, এবং এই কর্মসংস্থান বেকারত্ব প্রত্যাশা নিয়েই কিন্তু জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছিল, এবং সেই জন আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠা করতেই নতুন সরকার আসবে, এটাই আসলে তরুণরা বিশ্বাস করছে। এবং আপনি যেটা বলছেন যে এর ফলাফল কি হতে পারে বা রাজনৈতিক দলগুলো কতটা আসলে এর মাধ্যমে লাভবান হতে পারে, আসলে আপনি জানেন যে ইশতেহার আর মুখরোচক হলেও সেগুলো কিন্তু বাস্তবায়ন করে রাজনৈতিক দলগুলো, বা কিছুটা হলেও বাস্তবায়ন করে। আপনি যেমন দেখছেন প্রায় 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি, পাশাপাশি তরুণদেরকে রাজনীতি এবং ক্ষমতায়নের একটি প্রতিশ্রুতি দিয়েছে এনসিপি, পাশাপাশি জামাতও কিন্তু কর্মসংস্থান এবং বাস্তবমুখী শিক্ষার প্রতিশ্রুতি দিয়েছে। তো ভোটাররা আসলে সিদ্ধান্ত নেবেন যে তারা আসলে কোনটা চান এবং কোনটা আসলে কত সময়ের মধ্যে তারা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আদায় করে নিতে পারবেন, সেই হিসাব নিকাশ করেই কিন্তু ভোটাররা ভোটটা দিবেন। তো আপনি বলছিলেন যে তরুণদের আকৃষ্ট করতে রাজনৈতিক দলগুলো ইশতেহারে বেকার ভাতা, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে। এটা কতটা নীতি নির্ভর এবং কতটা নির্বাচনী কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে? জি, অবশ্যই তো নির্বাচনের একটা কৌশলই বলা যায়, কেননা আপনি জানেন যে এগুলো বাস্তবায়ন করাটাও একটি সময় সাপেক্ষ ব্যাপার, এবং 5 বছর মেয়াদে এ ধরনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করাটা হয়তো কঠিন, কিন্তু চেষ্টা শুরু হলে সেটা হয়তো এক সময় না এক সময় বাস্তবায়ন হবে। এবং তরুণরাও এতে বেশি উপকৃত হবে, কারণ তরুণরাই আসলে এখন ভোটের চাবিকাঠি বলে বিবেচিত হচ্ছে। সেক্ষেত্রে তরুণরা রাজনীতিতেও সক্রিয় হচ্ছেন, এবং তারা আসলে সবকিছু জানতে এবং বুঝতে পারছেন, এবং বিশ্লেষণ যে করার ক্ষমতা সেটিও আসলে বৃদ্ধি পেয়েছে। সুতরাং তরুণরা আসলে সিদ্ধান্ত নিবে যে তারা আসলে কি ধরনের প্রতিশ্রুতিতে বিশ্বাস করবেন। তো রাজনৈতিক দলের এই কর্মসংস্থানের প্রতিশ্রুতিগুলো এগুলো বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা ও কাঠামোগত সীমাবদ্ধতার আলোকে কতটা বাস্তবসম্মত বলে আপনি মনে করেন? বর্তমান পরিস্থিতিতে কিছুটা কঠিন, কেননা আপনি জানেন যে রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় থাকে না তখন আসলে দেশে বিনিয়োগ আসে না। দেশে বিনিয়োগ যখন না আসে তখন আসলে কর্মসংস্থান হয় না, এবং কর্মসংস্থান না হলে দেশে নানাবিধ সমস্যা দেখা দেয়, যেটি আপনি দেখছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানান সংকট। সেখানে দেখা যায় যে যদি নতুন সরকার গঠন হয় এবং নতুন সরকার আসলে দেশে উদ্যোক্তারা প্রচুর বিনিয়োগ করবেন এবং বিদেশ থেকেও প্রচুর বিনিয়োগ আসবে, সেক্ষেত্রে আসলে কর্মসংস্থান বাড়বে। তবে আসলে সংখ্যাতাত্ত্বিক যে ব্যাপারটা যে 5 কোটি বা এত, সেটা আসলে এখনই বিশ্লেষণ করা বা 5 বছরে এত কর্মসংস্থান তৈরি করা যাবে কিনা সেটি আসলে বিশ্লেষণ করা একটু কঠিন। নির্বাচনী ইশতেহারকে যদি জনগণের সঙ্গে একটি স্বাক্ষরিত চুক্তি হিসেবে ধরা হয়, তবে তরুণদের দৃষ্টিকোণ থেকে এসব ইশতেহারের জবাবদিহি ও বাস্তবায়ন নিশ্চিত করার উপায় কি হতে পারে? জি, আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আপনি জানেন যে ইশতেহারগুলো বাস্তবায়ন রাজনৈতিক দলগুলো আসলে করে না, কিন্তু ইশতেহারগুলো বাস্তবায়নে আপনি জানেন যে তরুণরা এখন মাঠে নেমেছে এবং তারা কিন্তু বিভিন্ন দাবি দাওয়া আদায় করে ছাড়ছে। আমার বিশ্বাস যে ইশতেহারগুলো আদায়েও রাজনৈতিক দলগুলোর পাশাপাশি তরুণরাও এবার মাঠে থাকবে, এবং তারা আসলে বাধ্য করবে এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতেও কিংবা আদায় করে নিতে। ধন্যবাদ সাইফুল আমাদের সঙ্গে আলোচনায় উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের স্টাফ রিপোর্টার সাইফুল হক মিঠুর সঙ্গে। এবারে চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। রাজধানীর গুরুত্বপূর্ণ সংসদীয় আসন ঢাকা 4, শ্যামপুর ও কদমতলী নিয়ে গঠিত এই এলাকায় শ্রমজীবী ও নিম্ন মধ্যবিত্ত মানুষের বসবাস বেশি হলেও নিত্যদিনের জীবন জর্জরিত নানামুখী সংকটে। মাদক বিস্তার, কর্মসংস্থানের অভাব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে স্বাস্থ্যসেবা, গ্যাস ও পরিবেশ দূষণ সব মিলে চরম ভোগান্তিতে এখানকার জনজীবন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এলাকাবাসীর প্রত্যাশা নিরাপদ, স্বাস্থ্যকর আর কর্মসংস্থান সমৃদ্ধির। ঢাকা 4 আসনের এলাকাবাসীর প্রত্যাশা আর প্রার্থীদের প্রতিশ্রুতির কথা জানাবেন সহকর্মী আব্দুল্লাহ আল কাউসার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
রাজধানীর গুরুত্বপূর্ণ সংসদীয় এলাকা ঢাকা ৪ শ্যামপুর কদমতলী নিয়ে গঠিত এই জনপদে শ্রমজীবী নিম্ন মধ্যবিত্ত সহ নানান শ্রেণীর মানুষের বসবাস। তবে প্রতিদিনের জীবনে এখানে যেন এক কঠিন সংগ্রাম। মাদক, কর্মসংস্থান সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, স্বাস্থ্যসেবা ঘাটতি, ভাঙাচোরা সড়ক, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা, গ্যাস সংকট, ভয়াবহ বায়ু দূষণ সব মিলিয়ে নিত্যদিনের জনজীবনে চরম ভোগান্তি। ড্রেন লাইনের জাম বাজিয়ে থাকে, এই কারণে রোড ঘাটে পানি জমে যায়। আর আমাদের এই এলাকায় গ্যাসের একটু সমস্যা আছে। সিটি কর্পোরেশনের সুফল পাই না, আমাদের ওরকমভাবে বেশি এটা পরিষ্কার করে না। আমরা অনেক রিপোর্ট দিতে হয়, অনেক কথা কইতে হয়। এই আসনের এলাকাগুলোর অলিতে গলিতে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে মাদক। স্কুল কলেজ পড়ুয়া তরুণরাও জড়িয়ে পড়েছে এই মরণ নেশায়। মাদক দ্রব্য আছে, মাদকের কারণে বাংলাদেশে প্রায় মানে আপনি ঢাকা সিটি বলেন, বাংলাদেশে বলেন, সব জায়গায় মনে করেন মাদকের ছড়াছড়ি। যদি এইটা রিকাশন করা যায়, তা আমাদের যে ইয়াং জেনারেশনরা অনেক ভালো পর্যায়ে চলে যাবে। এক সময় শিল্পাঞ্চল হিসাবে পরিচিত থাকলেও এখন অনেক কারখানা বন্ধ কিংবা সীমিত পরিসরে চলছে। ফলে স্থানীয় যুবকদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ নেই এখানে। পাশাপাশি নিত্য পণ্যের লাগাম ছাড়া দামে সাধারণ মানুষ নাভিশ্বাস ফেলছে। সংসার চালানো হয়ে পড়েছে এই আসনের মানুষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এলাকার পরিবেশ তো তেমন ভালো না, ঠিক আছে। আবার যোগ্য মূল্য উগ্রগতি ভাড়া বেশি, তারপরে এগুলো যদি যারা ক্ষমতায় আইবার একটু নিয়ন্ত্রণে আনতে পারে, এইটাই সবচেয়ে ভালো। শুধু তাই নয়, ঢাকা ৪-এ সরকারি হাসপাতাল কিংবা পর্যাপ্ত ক্লিনিক না থাকায় জরুরি চিকিৎসার জন্য ছুটতে হয় অনেক দূরের হাসপাতালে। ভিতরে ময়লা আবর্জনা প্লাস আপনার মশা, তারপরে এই দুর্যোগ, এগুলো একটু ভালোভাবে দেখতে হবে। যে আসুক, এটা আমাদের প্রত্যাশা। ভাঙাচোরা সড়ক আর অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টি হলেই শ্যামপুর কদমতলী এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। যে নির্বাচিত হোক, আমাদের প্রত্যাশা একটাই, জলাবদ্ধতা দূর করা, গ্যাস সমস্যা সমাধান করা, সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করা, মাদক বন্ধ করা। প্রাকৃতিক গ্যাস ও এলপিজি গ্যাস দুটোরই তীব্র সংকটে পড়েছে এলাকাবাসী। রান্নাবান্না থেকে শুরু করে দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে উঠেছে তাদের জন্য। শুধু কি গ্যাস সংকট, কারখানার বিষাক্ত ধোঁয়ার পাশাপাশি যানবাহনের কালো ধোঁয়ায় ঢাকার ৪-এর বাতাস মারাত্মকভাবে দূষিত হওয়ায় এখানকার স্থানীয় বাসিন্দাদের বাড়ছে শ্বাসকষ্ট সহ নানান রোগ। এসব সমস্যার বিষয়ে জানতে চাইলে এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রুবিন বলেছে, এলাকার মাদক মুক্ত করতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি এবং ড্রেনেজ নিষ্কাশন সহ গ্যাসের সমস্যা সমাধানে কাজ করছেন প্রতিনিয়তই। পরিচর্যা না করার কারণে আজকে অনেক জায়গায় লিকেজ হয়েছে, যেখানে অনেক জায়গায় অনেক বাড়িতে চুলা চালু করলে দেখা যায় ময়লা পানি বেরোচ্ছে। কিছু জায়গায় তারা এই লিকেজগুলি খুঁজে পাচ্ছে, তারা ব্যবস্থা করছেন যে লিকেজগুলি সারার। আবার কিছু জায়গায় অনেক লিকেজ তারা খুঁজে পাচ্ছে না। সো এটি একটি মূল কারণ। এবং তিতাস গ্যাসের এমডি যেটি আমাদেরকে বলেছেন যে রাষ্ট্রীয়ভাবেই গ্যাসের উত্তোলন অনেকটাই কমে গেছে, এটা একটা কারণ। যখন যেখানে সমস্যা হচ্ছে, এলাকার মুরব্বীদেরকে নিয়ে, এলাকার জনপ্রতিনিধিদের যারা কাউন্সিলর ছিলেন সাবেক, তাদেরকে নিয়ে আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করছি। সব সংকটের মাঝেও ঢাকা ৪-এর মানুষ স্বপ্ন দেখে একটি নিরাপদ, স্বাস্থ্যকর, কর্মসংস্থান সমৃদ্ধ এলাকার। সমস্যা যেমন আছে সমাধানের পথও। জনগণের আশা আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলেই বদলে যেতে পারে বাস্তব চিত্র। সময় বলে দিবে সেই প্রত্যাশা কতটা পূরণ হয়। আব্দুল্লাল কাউসার, জাগো নিউজ, ঢাকা। ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে বাংলাদেশ তা মানবে না বলে মন্তব্য করলেন যুব, ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা একথা বলেন। চাপ সৃষ্টি করে বাংলাদেশকে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যেতে বাধ্য করা যাবে না বলেও জানান তিনি। বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড। ফরাসি বার্তা সংস্থা এএফপির এমন এক
খবরের বিষয়ে জানতে চাইলে আসিফ নজরুল বলেন, বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেবে এমন কোনো কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে মাথা নত করে, বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করে, অযৌক্তিক কোনো শর্ত চাপিয়ে দেয়, সেই অযৌক্তিক শর্ত মানা হবে না। তিনি আরও বলেন, এর আগে এমন উদাহরণ আছে, পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু পরিবর্তন করেছে। খুবই যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের কথা বলা হয়েছে। ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান ও তার স্ত্রী শামিমা নাসরিনকে আবারও গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। মঙ্গলবার ধানমন্ডি থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ইভ্যালের সিইও মোহাম্মদ রাসেল ও শামিমা নাসরিনকে ডিবি গ্রেফতার করেছে। তিনি বলেন, তার বিরুদ্ধে ধানমন্ডি থানায় ওয়ারেন্ট আছে। শুধু এই থানায় না, বিভিন্ন থানায় রাসেলের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। তালিবুর রহমান বলেন, তাদের দুজনের বিরুদ্ধে এখন পর্যন্ত ৩৯১টি ওয়ারেন্টের তথ্য পাওয়া গেছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চাংখারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে গুলি করে হত্যায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে না আজ। রায় ঘোষণার জন্য আগামী ২৬ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার রায় ঘোষণার নতুন এই দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল। রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পেছানো হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। প্যানেলের অন্য ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এর আগে গেল ২৪ ডিসেম্বর রাষ্ট্র আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে এই মামলার রায় ঘোষণার জন্য ২০ জানুয়ারি দিন ঠিক করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। কক্সবাজারের উখিয়ার ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪.৫ শতাধিক রোহিঙ্গাদের বসতঘর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোরে উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ঘরের চাল, ডাল, আসবাবপত্র, নিত্য প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে অসংখ্য রোহিঙ্গা পরিবার। খোলা আকাশের নিচে শিশু সন্তানদের বুকে জড়িয়ে বসে থাকতে দেখা গেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে। মাথার উপর নেই কোনো ছাউনি, নেই খাবার রান্নার ব্যবস্থা। ছোট শিশুদের কান্নার, বড়দের অসহায় আর্তনাদে ভারী হয়ে উঠেছে ক্যাম্পের পরিবেশ। ভুক্তভোগীরা জানান, আগুনে তাদের জীবনের শেষ সম্বলটুকুও পুড়ে গেছে। অনেকের কাছে এখন একবেলা খাবারের ব্যবস্থাও নেই। দ্রুত আশ্রয়, খাদ্য ও জরুরি সহায়তা না পেলে শিশু ও বৃদ্ধদের নিয়ে চরম দুর্ভোগে পড়তে হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আল্লাহ হন যাতে মেহমান দিলে আর হাম করলে গরম মাঝে আর বলা কয়ে ডিটু আয় গরম মাঝে 15 জন যায় কান্না ভরাইতে মা কান্না ভরাইতে তো লাইতের মাঝে যায় খেতো আর সারা না হারি। চট্টগ্রামের মিরসরাইয়ের ফেনাপলি এলাকায় বিএসআরএম এর স্ক্র্যাপবাহী লরি উল্টে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। এতে গাড়ির চালক ও হেলপার আহত হন। সড়কের মাঝে গাড়ি পড়ে থাকায় সকাল থেকে প্রায় ৫ কিলোমিটারের যানজট দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। স্থানীয়রা জানান, সকালে স্ক্র্যাপ বোঝাই লরি সড়কের মাঝে বিভাজনে উল্টে যায়। গাড়ির পেছনের অংশ আলাদা হয়ে স্ক্র্যাপগুলো সড়কে পড়ে থাকা এতে চট্টগ্রামমুখী লেনে মিরসরাই ফিলিং স্টেশন থেকে মিঠাছড়া পর্যন্ত যানজট দেখা দেয়। এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন, উল্টে যাওয়া গাড়ি উদ্ধারের কাজ চলছে। যানজট নেই, থেমে থেমে গাড়ি চলছে। কিছুক্ষণের মধ্যে দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করে নিয়ে যাব।
গাইবান্ধা হ্যাঁ ভোট কার্যক্রম উদ্বোধন ও ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে। সভায় প্রধান অতিথি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বক্তব্য চলাকালে ভুয়া ভুয়া বলে স্লোগান দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সোমবার বিকেলে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন আইন ও বিচার বিভাগীয় মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বক্তব্যের এক পর্যায়ে তিনি শহীদ হাদির হত্যাকারীর বিচার বিরুদ্ধে বলেন, হাদি হত্যার বিচারের দাবিতে যে কণ্ঠ উচ্চারিত হয়েছে তা জাগ্রত রাখতে হবে। ত্রুটিপূর্ণ চার্জশিটের বিষয়ে আদালত তার কাজ করেছেন। মন্ত্রণালয় থেকেও দ্রুত বিচার কার্য নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তার মতামত চাপিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের ছাত্র জনতা তরুণদেরকে যখন ইচ্ছা হত্যা করতো, আয়না ধরে বন্দি করে রাখতো, গুম করে রাখতো, মিথ্যা মামলা, অত্যাচার। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গ্রিনল্যান্ড অধিগ্রহণ নিয়ে একের পর এক হুমকি ও বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার আর বাকযুদ্ধ নয়, বরং ডেনমার্কের ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে গ্রিনল্যান্ডের ঘাঁটিতে সামরিক প্লেন মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। মার্কিন নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড নোরাডের অধীনে থাকা একটি সামরিক উড়োজাহাজ পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে যুক্তরাষ্ট্রের দাবি, এই কার্যক্রমের জন্য প্রয়োজনীয় সব কূটনৈতিক অনুমোদন নেওয়ার পাশাপাশি গ্রিনল্যান্ড সরকারকেও পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়েছে। বিষয়টি ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে সমন্বয় করেই করা হচ্ছে। নোরাড জানায়, শিগগিরই তাদের একটি সামরিক প্লেন গ্রিনল্যান্ডের পিটুফিক্স বেজে পৌঁছাবে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী এই সামরিক উড়োজাহাজ মোতায়েন বহু আগে থেকেই পরিকল্পিত কার্যক্রমের অংশ এবং বিষয়টি ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে সমন্বয় করেই করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড ও কানাডার ঘাঁটি থেকে পরিচালিত অন্যান্য বিমানের সঙ্গে তারা দীর্ঘদিন ধরে পরিকল্পিত নোরাড কার্যক্রমে অংশ নেবে। এটি যুক্তরাষ্ট্র, কানাডা ও ডেনমার্ক রাজ্যের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতারই ধারাবাহিকতা। এবারে খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-20তে ইব্রাহিম জাদরান ও দারবিশ রাসুলের জোড়া ৮০ ছড়ানো ইনিংসে ৩৮ রানের জয় পেয়েছে আফগানিস্তান। সোমবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে আফগানরা তোলে ৩ উইকেটে ১৮১ রান। জবাবে নিয়মিত উইকেট হারিয়ে ৯ উইকেটে ১৪৩ রানেই থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের প্রথম বলেই দ্রুত প্রান্ত বদল করতে গিয়ে রান আউট হন রহমানুল্লাহ গুরবাজ। ইব্রাহিম জাদরান ভালো শুরু করলেও তৃতীয় ওভারে হেডেন সিলসের বলে সেদিকুল্লাহ আতাল আউট হলে আফগানিস্তানের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১৯। সেখান থেকে আফগানদের ইনিংসের হাল ধরেন ইব্রাহিম ও রাসুলি। দুজনের জুটিতে পাওয়ার প্লে শেষে আফগানিস্তানের বোর্ডে ২ উইকেটে ৫৩, আর পেছন ফিরে তাকাতে হয়নি দুজনকে। সাহায্য পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ফিল্ডারদের কাছ থেকেও। এক ওভারেই ৩টি ক্যাচ হাতছাড়া করে তারা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নির্বাচনকে সামনে রেখে রাজনীতির কেন্দ্রবিন্দুতে তরুণ ভোটাররা। কর্মসংস্থান, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন অগ্রাধিকার পাচ্ছে দলগুলোর ইশতেহারে। ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবে না বাংলাদেশ, মন্তব্য উপদেষ্টা আসিফ নজরুলের। কক্সবাজারের উখিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪.৫ শতাধিক রোহিঙ্গা বসতঘর পুড়ে ছাই। খোলা আকাশের নিচে রোহিঙ্গাদের মানবেতর জীবনযাপন। বাকযুদ্ধ নয়, ডেনমার্কের ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে গ্রিনল্যান্ডে এবার সামরিক প্লেন পাঠালেন ট্রাম্প। এবং ইব্রাহিম রাসুলের জুটি আর ফিল্ডিং ব্যর্থতায় প্রথম টি-20তে আফগানিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের হার।
দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।